2008 সালে আমাদের সংসদে মাত্র 2টি আসন ছিল। সেখান থেকে আজকে প্রধান বিরোধী দল হওয়ার একটা অবস্থান আল্লাহর মেহেরবানি আমাদের তৈরি হয়েছে। তো এই যে উত্থান, এটা কি কারণে? আসলে কারণ অন্য কিছু নয়। জামাত ইসলামী সবসময় সত্যের পক্ষে লড়াই করেছে। জামাত ইসলামী চেয়েছে একটা সুশাসনযুক্ত, দুর্নীতিমুক্ত একটা দেশ হোক, যেই দেশে প্রত্যেকটা নাগরিক মূল্যায়িত হবে তার আপন যোগ্যতায়, এবং অযোগ্যরাদের যে দেশে মানুষের মাথার উপরে ছড়ি ঘুরাবে না। আমাদের সমাজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। রাজনৈতিক দলগুলো তার বাইরে নয় বললে পুরাপুরি সত্য প্রকাশ পাবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই এই দুর্নীতিগুলো হয়ে থাকে, যেটা আমরা 54 বছরে বিভিন্ন পর্বে দেখেছি। কখনো একটু কম, কখনো বেশি, কিন্তু দেশ কখনো দুর্নীতিমুক্ত ছিল না, এবং দুর্নীতিমুক্ত করার জন্য সেই রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ কারো পক্ষ থেকে আমাদের সামনে পরিলক্ষিত হয়নি। এটি একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে সমাজে সত্যিকার অর্থে গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত কোথাও মানুষ কাঙ্ক্ষিত বিচারটা পায় না। যার সামাজিক প্রভাব আছে, যার টাকা আছে, বিচার তার পক্ষে কথা বলে, এবং অনেক সময় মজলুম তার নিয়ে বিচারটা খুঁজেও পায় না, কোথায় হারিয়ে যায়। তো বাংলাদেশের মানুষ এই জায়গাগুলোতে খুব জর্জরিত। জননিরাপত্তার বিষয় যদি সামনে আনেন, তাহলে কারো জীবনে কোনো নিরাপত্তা নেই, ঘরেও নাই, চলাচলেও নাই, কর্মস্থলেও নাই। তো এমনি একটা জনপদে মানুষ খুঁজছে যে কোথায় আমাদের একটু মুক্তির স্বাদ পাব। বাংলাদেশ জামাত ইসলামী 79 সালে তার যাত্রা শুরু করার পর থেকে গণতান্ত্রিক পন্থার রাজনীতি করে আসছে, এবং সেই রাজনীতি তার দলের ভিতরে এবং বাইরে দুই জায়গায়। অন্য কোনো দলে সেটা কতটুকু আছে না আছে আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের জায়গাটায় এ বিষয়ে পরিচ্ছন্ন যে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব নির্বাচিত হয় গণতান্ত্রিক পন্থায়, অভ্যন্তরীণভাবে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত গৃহীত হয় যথাযথ ফোরামে আলোচনা করে। এই সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়ছিল। আর বিশেষ করে 2024 সালে যখন আমাদের যুব সমাজ তাদের ন্যায্য কাজের দাবিতে, তাদের মেধার স্বীকৃতির দাবিতে যখন আন্দোলন শুরু করে, তখন সরকার অতীতের 15.5 বছরের মতোই চেয়েছিল এই আন্দোলনটাকেও দমিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত থেকে ফসকে যায় তাদের এই কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এবং জনতার বিজয় হয়। তবে সে বিজয়ের যে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। আমরা কোনো রাজনৈতিক দল নেতৃত্বের এই ক্রেডিট যদি দাবি করি, এটা চরম অন্যায় হবে। এটা আন্দোলনের নেতৃত্বে যুব সমাজ আর অংশগ্রহণে সারা বাংলাদেশ। সেই বাংলাদেশের মধ্যে আমরাও ছিলাম, অন্যান্য রাজনৈতিক দলও ছিল। যেহেতু আমরা সবাই মজলুম ছিলাম, সেই কারণে সমস্ত মজলুমের একটা মিলন মেলা বলতে পারেন যে এই আন্দোলনটা ছিল। আন্দোলন সফল হওয়ার পরে লক্ষ্য করবেন যে কখনো আমরা এই আন্দোলনের কোনো ক্রেডিট দাবি করিনি, কখনো না, কোনোভাবেই না। আমরা সবসময় বলে এসেছি নেতৃত্বে যুব সমাজ, অংশগ্রহণে দেশবাসী, এবং এই বিজয় দেশবাসীর বিজয়। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি অনেকেই তারা সেখানে ক্রেডিট ক্লেম করেছে, তো আমরা সেই দিকে যাইনি। আশ্চর্যের বিষয়, যখন এই আন্দোলনে বাংলাদেশের মানুষগুলা কোন দলের হয়ে লড়াই করেছে মানুষের জন্য, তখন সেই শহীদ মানুষগুলাকে নিয়েও বাগবাটোরা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এর বিরুদ্ধে করেছি। আমরা বলেছি শহীদরা কোনো দলের হতে পারেন না, গোষ্ঠীর হতে পারেন না। শহীদরা গোটা জাতির সম্পদ, এবং আমরা তাদেরকে সেভাবেই ওই মর্যাদায় আমরা রাখতে চাই। এরপরে আমাদের এই শহীদ পরিবারের পাশে যাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা নিয়েছিলাম। এটা কোনো রাজনীতি ছিল না আমাদের, কারণ আমি তো মরতে পারতাম, আমার আরও সহকর্মী মারা যেতে পারত। তা আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখলেন, এখন যারা চলে গেল তাদের প্রতি তো আমাদের অবশ্যই দায়িত্ব আছে। এটা ঠিক, তারা লড়াই করে নাই যে আমরা গিয়ে ওখানে কিছু তাদেরকে সহানুভূতি দেখাবো, পরিবারের পাশে দাঁড়াবো। তারা সবটুকু উজাড় করে দিয়ে দেশকেই দিয়ে গেছে, নিতে চায়নি কিছু। সেই মানুষগুলোর জন্য তো আমাদের কর্তব্য আছে। আমরা এই কর্তব্যের জায়গা থেকে প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছার চেষ্টা করেছি। বেশিরভাগ
শহীদ পরিবারে বলতে পারেন যে আমি পার্সোনালি গিয়েছি, যখন যে এলাকায় আমি ভিজিটে গিয়েছি ওই শহীদ পরিবারগুলোকে হয়ে দেখেছি, না হয়ে গিয়েছি, একটা কিছু করেছি, আমি তাদের না দেখে আসি নাই। আহত পঙ্গু যারা হয়েছে তাদের বিষয়টা আমরা অ্যাটেনশনে নিয়েছি, কিন্তু আমরা তো একটা সংগঠন, আমাদের কাছে তো সরকারি কোনো ট্রেজারি নেই। ফলে আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে শহীদ পরিবার এবং আহত পঙ্গু ভাই বোনদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এই বিষয়গুলো তো জনগণ দেখেছে। একটা দল এরকম করছে, বাকি দলগুলো ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করছে, এবং সেই সময় থেকে অনেকে আবার নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে। আমরা তখন বলেছিলাম যে আগে পরিবেশটা সামাল দেন, তারপরে নির্বাচনের প্রশ্ন। তো শেষ পর্যন্ত নির্বাচন 17 মাসের মাথায় হলো, যে নির্বাচন হয়েছে। আপনি বলছেন এখানে আমাদের উত্থান, আসলে কি এটাই আমাদের রিয়েল চিত্র? এই প্রশ্ন এখন সমাজের অনেকের মনে। এই প্রশ্নটা আমি করতে চাই, এবং আমি এর উত্তর দিব না। ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, তারপরে সুজন একটা প্রতিবেদন তাদের তুলে ধরেছে। আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন। তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে, কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম, জিতলে ইলেকশন ফেয়ার, হারলে এটা সূক্ষ্ম কারচুপি অথবা আপনার বড় কারচুপি এটা বলা হতো। আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না। ওই সংস্কৃতির খবর রচনার জন্যেই আমরা ওই শব্দগুলো উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না। কিন্তু কারচুপি, ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন, এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না। আমি নিজে আমার এলাকায় তার সূক্ষ্মদর্শী, আমি সরাসরি দেখেছি। আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল সেখানে যেহেতু আমি দেখেছি, আর কোনো জায়গা দেখার আমার দরকার নাই। এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল দখল করে নেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো আমিও হারতাম, কারণ ওই একটা বিল্ডিংয়েই 26,000 ভোট, আমি জিতেছি 21,000 সামথিং ভোটের ব্যবধানে। তো ওই সেন্টারটা পুরা দখল করে আমাকে 10টা ভোট দিয়ে সব নিয়ে যেত। হয়েছে, বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে।